নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প গুপ্তধন। তারানাথ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, তোমাদের কাছে তো সবকিছু অলৌকিক অদ্ভুত। আসলে যার সঠিক কোনো ব্যাখ্যা তোমরা খুঁজে পাও না, তা কখনোই বিশ্বাসও করতে চাও না। কিন্তু আমি মনে করি প্রত্যেক অলৌকিক ব্যাপারের মধ্যেও একটা না একটা সঠিক কারণ রয়েছে, তবে তা অনুধাবন করা সবার পক্ষে সম্ভব না। ঠাকুর মশাই, এ আপনার কিন্তু ঠিক কথা না। হ্যাঁ, আপনার কাছ থেকে তো আমরা অনেক গল্পই শুনেছি, আর এমনও তো হয়েছে যার সঠিক কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি, কিন্তু তাই বলে তো আমরা বিশ্বাস করিনি এমনটা তো নয়। তোমরা তা গল্প হিসেবে মেনে নিয়েছ, তাই বিশ্বাস করেছ, কিন্তু সে সমস্তই আসলে আমার জীবনে ঘটা সত্যিকারের এক একটা অভিজ্ঞতা, বুঝলে? ঠাকুর মশাই, তেমনই একটা অভিজ্ঞতার কথা আমাদের আজকে শোনান না। হ্যাঁ ঠাকুর মশাই, আজ আমাদের এমনই একটা আপনার অভিজ্ঞতার কথা শোনান না। তা তোমরা যখন এমন একটা গল্প শুনবে বলে ঠিক করেছ, তা তোমাদের আমি নিরাশ করব না। আজ তোমাদের এমন একটা ঘটনার কথা বলবো, যে ঘটনা আমার মনে বেশ দীর্ঘস্থায়ী একটা দাগ কেটে গিয়েছে। আসলে তেমন অভিজ্ঞতার সম্মুখীন আমি জীবনে মাত্র কয়েকবার হয়েছি। তারানাথ এ কথা বলে আমাদের সামনে তক্তপোষের ওপর একটু ভালো করে গুছিয়ে নিয়ে পদ্মাসনে বসল। তারপর দুটো আঙুল কপালের মাঝখানে চেপে ধরে রেখে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। আমরা বুঝতে পারলাম তারানাথ তার গল্প বলার আগে গোটা ব্যাপারটা মনে মনে একবার গুছিয়ে নিচ্ছে, যাতে কিছু বাদ না পড়ে যায়। এই সময়টা তাকে বিরক্ত করতে নেই, তাই আমি আর কিশোরী চুপ করে বসে রইলাম। বাইরে থেকে অল্প অল্প হাওয়া ভেসে আসছে। আজ সকাল থেকে বৃষ্টির চিহ্ন মাত্র নেই, তবে গোটা আকাশ সামান্য কালো হয়ে আছে। মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা পরে বৃষ্টি নামতে পারে। আজ রবিবার নয়, তবে অন্য কোনো এক কারণে আজ অফিস ছুটি, তাই কিশোরী আর আমি দুজনে মিলে যুক্তি করে আজ সকালে তারানাথের কাছে এসে পৌঁছেছি। আসার সময় তারানাথের জন্য আজ কিছুই নিয়ে আসা হয়নি, তবে কিশোরীর কাছে একটা অর্ধেক প্যাকেট অবশ্যই ছিল। সেই প্যাকেটটা তারানাথের সামনে রাখাই ছিল, অথচ তারানাথ এখনো সেটা একবারও ছুঁয়ে দেখেনি। বেশ কিছুক্ষণ ওভাবে বসে থাকলো তারানাথ। আমি তার দিকে তাকালাম। এক লম্বা চুলের জটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, গোটা মুখে বয়সের চিহ্ন আর দুটো চোখ বন্ধ। এই মানুষটা তার জীবনে এক সময় না জানি কি কি করেছে। সে সময় তার কাছে অনেক ক্ষমতাও ধরা ছিল। মধুসুন্দরী দেবী, মাধু পাগলি, কাল ভৈরব এবং আরো অনেক উচ্চ আত্মার আশীর্বাদ। তবে এখন সে সময় আর তারানাথের নেই। এখন দিনে মানে একটা খদ্দেরও তার জোটে না, অথচ এক সময় তার বাড়ির সামনে জুড়ি গাড়ি লম্বা লাইন পড়ে যেত। সে কথা তারানাথ নিজে আমাদের বলেছে। এমনকি প্রথম প্রথম যখন আমি তার কাছে আসতাম, তখনও তার মাঝে মাঝেই খদ্দের জুটে যেত, কিন্তু এখন সে খদ্দের সংখ্যা কমে এসেছে। তারানাথ এই বিষয়ে নিজেই বলে, আসলে আজকাল এই জ্যোতিষতন্ত্র এসবের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। তা হবে নাই বা কেন? দুনিয়াটা এত ঢঙি ফাঁকিবাজে ভরে গেছে যে আসল মানুষটাকে তাই খুঁজে বের করা যায় না। আর এই সমস্ত ফাঁকিবাজের হাতে তার অর্থ খুইয়ে বসে। এমন কোনো এক ফাঁকিবাজের সন্ধান যদি কোনোদিন পেতাম, তাহলে বুঝিয়ে দিতাম। আসলে জ্যোতিষ হওয়া অত সহজ নয় বাপু। এসব ভেবে চলেছি, এমন সময় তারানাথ তার হাত নামিয়ে চোখ খুলল।
আমাদের দিকে না তাকিয়ে বাইরে আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, একটু পরেই আকাশ কালো করে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে, বুঝলে? কই দাও, তোমাদের একটা সিগারেট দাও দেখি। সে যে কতদিন হয়ে গেল হুকো পাইনি। মা চারি থাকলে মাঝে মধ্যে খুব যত্ন করে সেজে যেত। আমার এখন আর অত ঝামেলা পোহাতে একেবারেই ভালো লাগে না। তারানাথ একটা সিগারেট বার করে অতিরিক্ত যত্ন করে তাতে অগ্নি সংযোগ করে দুটো টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সেদিনও আকাশের অবস্থা এমনই ছিল, বুঝলে? গোটা আকাশ কালো করে এসেছে। আমি গ্রামের মাটির পথ ধরে হেঁটে চলেছি। মনে মনে যেমন একটা চিন্তা হচ্ছে, যদি পথের মাঝে বৃষ্টি নেমে যায় তাহলে তো বৃষ্টিতে ভিজতে হবে। আসলে বৃষ্টিতে ভিজে গেলে এই বর্ষাকালে গায়ের জল শুকানো কিংবা এই কাপড়ের জল শুকানো কষ্টের ব্যাপার। তাই চেষ্টা করছি সেখান থেকে কোনো মতে মাথা কোচার মতো একটা জায়গা পেলেই অন্তত বৃষ্টির হাত থেকে বেঁচে যাব। মনে মনে এমন একটা সিদ্ধান্ত নিয়ে দ্রুত পা ফেলে গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি। তখন সময়টা বিকেল। এদিক ওদিক থেকে ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লেগে জানান দিচ্ছে আর একটু পরেই বৃষ্টি নামবে। যেন তারা আমায় বলতে চাইছে, ওহে পথিক, এখানে পথের মাঝে হাঁটছো কেন? কোথাও আশ্রয় নাও, আমি এক্ষুনি আসতে চলেছি। আমি যে তোমায় ভিজিয়ে দিতে চাই, তাড়াতাড়ি যাও। মনের মধ্যে চলতে থাকায় প্রকৃতির কথার জন্যই হোক কিংবা নিজের অনুমান শক্তি দিয়েই বুঝতে পারার জন্যই হোক, আমি বুঝতে পারছিলাম গ্রামের পৌঁছাতে গেলে এভাবে হেঁটে চললে হবে না। আমি হেঁটে গেলে তার মধ্যেই বৃষ্টি নেমে আসবে। তাই উপায়ান্তর দেখে এক সময় অল্প দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। ঠিক সেই সময় প্রথমবারের মতো আকাশ কালো ঘেঁষে একটা বাজ পড়ল। সেই বাজের আলোয় চারিদিকটা কেঁপে উঠলেও আমি কিন্তু তেমন একটা ভয় পেলাম না। তবে তখনই চারিদিকে অল্প অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আমি দ্রুত পা চালাতে চালাতে বুঝতে পারলাম গ্রামের সীমানায় এসে পৌঁছেছি। সেটা বুঝতে পারার পরেই চলার গতি সামান্য কমিয়ে দিলাম, কারণ এমন সময় হঠাৎ বৃষ্টি নেমে গেলে গ্রামের যে কোনো একটা মানুষের বাড়িতে একটু আশ্রয় পেয়ে যাব। তাই সামান্য ধীর পায়ে চলতে চলতে কয়েকটা বাড়ি পেরিয়ে আসতেই চোখে পড়ল বাঁ হাতে একটা বেশ বড় পুকুর। আসলে গ্রামে এরকম পুকুর খুব একটা দেখা যায় না। এই পুকুরটা চারিদিকে বাঁশের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এই অল্প অন্ধকারে পুকুরটার কাছে যাওয়ার জন্য কোনো রাস্তায় আমার চোখে পড়ল না। যেন মনে হলো গোটা পুকুরটাকেও বেড়া দিয়ে ঘিরে রেখেছে। আমি অবাক হয়ে পুকুরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সামনে এগিয়ে চলেছি। ঠিক সেই সময় বৃষ্টির প্রথম ফোঁটা আমার গায়ে এসে লাগলো। আমি আর দেরি করলাম না, সামনে একটা বাড়ির দালান দেখে সেখানেই দৌড়ে গিয়ে উঠে পড়লাম। আর তারপরেই নামলো মুষলধারে বৃষ্টি। গ্রামের বৃষ্টি দেখার মধ্যে আলাদা একটা মাধুর্য আছে, কিন্তু এই সন্ধ্যের পরে অন্ধকারে এরকম একটা বৃষ্টির মধ্যে পড়ে আমার মোটেই ভালো লাগছিল না। আমি দাওয়ার এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে চারপাশটা এই অল্প অন্ধকারে দেখার চেষ্টা করতে লাগলাম। আমার পায়ের শব্দ পেয়েই বোধহয় ঘরের দরজা খুলে একজন হ্যারিকেন হাতে বাইরে এসে দাঁড়ালো। তারপর আমার ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কে দাঁড়িয়ে ওখানে? আমি পথিক। ঝড় বৃষ্টি নেমে গেল, তাই একটু এই আপনার বাড়ির দাওয়ায় এসে আশ্রয় নিয়েছি। লোকটা লণ্ঠন তুলে আমার দিকে বেশ কিছুক্ষণ দেখলো। মনে হলো অন্ধকারে আমায় ঠাউর করে নেওয়ার চেষ্টা করলো। তারপর বলল,
এ বাবা, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে যে ঝড় বৃষ্টিতে ভিজে যাবেন। আপনি আপনি ঘরে এসে বসুন। না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি এখানেই ঠিক আছি। তা বললে কি হয়? আপনার পরনের বস্ত্র দেখেই বোঝা যাচ্ছে আপনি সাধক মানুষ। এই সময় আপনাকে ঘরের বাইরে রেখে আমি ভেতরে নিশ্চিন্তে কি করে থাকি বলুন তো? আসুন আসুন, ভেতরে আসুন। তার গলার স্বরে কি যেন একটা ছিল, তেমন শান্ত, শীতল আর বুদ্ধিদীপ্ত গলা স্বর আমি সচরাচর কোথাও একটা খুঁজে পাই না। তাই তার কথায় আমি আর বিরক্ত করলাম না। তার পিছু পিছু ঘরের মধ্যে গিয়ে ঢুকতেই তিনি আমার সামনে দরজাটা বন্ধ করে দিয়ে সামনের বিছানাটা দেখে আমায় সেখানে বসতে বলল। আপনি তো সাধক, তাহলে নিজেকে পথিক বলছেন কেন? আমি হেসে উঠলাম। এমন একটা প্রশ্ন বহুদিন শুনিনি, তাই বললাম, সাধনার পথ তো একটা যাত্রা, আমি সেই পথেরই পথিক মাত্র। সাধনার পথে অনেক কিছু জানার জন্য বাড়ি ছেড়ে বেরিয়েছি, তাই নিজেকে আমি পথিক বলেই পরিচয় দিই। সোমনাথ ততক্ষণে হ্যারিকেনটা রেখে ঘরের মেঝেতে বসে পড়েছে। সেখান থেকেই বলল, তা বেশ, তবে বেশ, আপনার কথার মধ্যে একটা সুন্দর ভাব রয়েছে। সচরাচর সাধকদের মধ্যে এমন একটা ভাব দেখা যায় না। তারা হয় বদমেজাজি, না হয় তাদের মুখের ভাষা হয় অত্যন্ত খারাপ। আমি এর আগে যে কবার সাধকের সাথে মিশেছি, আমার এই অভিজ্ঞতাই হয়েছে, বুঝলেন? তবে আপনি তাদের থেকে আলাদা। আপনার নামটা কি যেন বললেন? আমি এর আগেও একবার আমার নাম বলেছিলাম, তবু আরো একবার আমার নাম এবং আমার গ্রামের কথা বললাম। কখন বেরিয়েছেন পথে? কিছু খাওয়া হয়েছে না হয়নি? আমার কথার উত্তরে অপেক্ষা না করে সোমনাথ পাশের ঘরে চলে গেল, আর তারপরেই একটা থালায় করে মুড়ি, চিড়ে, গুড় আর সামান্য কিছু কাটা ফল নিয়ে এসে আমার সামনে রাখলো। এখন তো আর মানে ঘরে তো কিছু নেই। এই সামান্যটুকু যদি গ্রহণ করেন তাহলে। আহা, এসব আর কি করছেন? আমার এসবের প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না তা জানি, তবে এটুকু গ্রহণ না করলে আমি কিন্তু মনে মনে খুব দুঃখ পাবো। সোমনাথের মনে দুঃখ দিতে ইচ্ছে হলো না, তাই তার আনা খাবার আমি খেয়ে ফেললাম। আসলে একটু যে খিদে আমার পায়নি তা নয়, তবে তার অত্যন্ত সুন্দর ব্যবহার আর আন্তরিক আচরণ আমার মুগ্ধ করেছিল, তাই তাকে আর না করতে ইচ্ছে হলো না। খেতে খেতেই বুঝতে পারলাম বাইরের মুষলধারে বৃষ্টি নামলো। সোমনাথ বলল, আপনার যদি অসুবিধা না হয় তাহলে আজ রাতটা আমার বাড়িতে থেকে যান। বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে তা এখনই থামবে বলে মনে হচ্ছে না। আর এই অন্ধকারে আপনি যাবেনই বা কোথায়? তার বাড়িতেই থেকে গেলাম। প্রায় অনেক রাত ধরে তার সাথে এটা ওটা নিয়ে গল্প গুজব করতে লাগলো। আমি বুঝতে পারলাম সোমনাথ অতি অল্প কথার মানুষ। যেটুকু বলার সেটুকু বলে অল্প কথায় বেশ সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে, তারপর অন্য পক্ষের কথার জন্য অপেক্ষা করে। গোটা রাত ধরে তার সাথে এই গ্রামের ব্যাপারে বেশ কিছু কথা হলো, আর সেই কথা শুনতে শুনতে আমি জানতে পারলাম গোসাই বাগানে সেই পুকুরের কথা। সোমনাথ আমায় যেভাবে গোটা ঘটনাটা বলেছিল আমি তোমাদের সেভাবেই শোনাচ্ছি, কোনো কিছু বাদ না দিয়ে। আমাদের এই গ্রামে এক জমিদারের বাস ছিল, তবে এখন তার জমিদারির খুব বেশি অংশ নেই। শুধুমাত্র এই গ্রামের মানুষের বাড়িঘর আর তার চারপাশে বেশ কিছু জমি। আগে তাদের জমিদারের বেশ রমরমা থাকলে এখন তা সামান্য কমে এসেছে। বর্তমানে সে বাড়িতে যে জমিদার নামেই জমিদারি চালাচ্ছেন
তার নাম হলো হরনাথ গোসাই। তাদের অবস্থা এতটা খারাপ আগে ছিল না। বেশ কিছু বছর আগে হরনাথ গোসাইয়ের বাবা নরহরি গোসাইয়ের মারা যাবার পর এই অবস্থা শুরু হয়েছে। তাদের পরিবারের উন্নতি আস্তে আস্তে কেমন যেন ভেঙে পড়ছে। তবে এর কারণ কি অনুসন্ধান করতে পারেন। অথচ নরহরি গোসাইয়ের মারা যাওয়ার পর থেকে নাকি একটা মহিলাকে রাতের দিকে গোসাই বাড়ি থেকে বেরিয়ে তার সামনে পুকুরের দিকে যেতে দেখা যায়। অনেক রাত্রে তাকে অনেকেই দেখেছে। এই গ্রামের অনেকেই যারা রাতের বেলা বাইরে বেরোয় তাদের মধ্যে অনেকেই থাকে ওই পুকুরের কাছে দেখেছি। আমি সোমনাথের কথায় হঠাৎ করে সেই পুকুরটার কথা মনে পড়ে গেল, যে পুকুরটার চারিদিকে ওই বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। তাই বললাম, আচ্ছা, এখানে আসার পথে যতদূর মনে পড়ে বাঁ হাতে আমি একটা পুকুর দেখেছিলাম। সেই পুকুরটার চারিদিকে বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। আচ্ছা, তুমি সেই পুকুরটার কথাই বলছো না তো? ও, আপনি দেখেছেন তাহলে? হ্যাঁ, সেই পুকুরের কথাই বলছি। এমন অদ্ভুত ব্যাপার হওয়ার পর থেকে ওই পুকুরটা বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে সেখানে ঢোকার জন্য একটা গেটও রাখা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এরপরেও কিন্তু সে ব্যাপার ঘটে চলেছে। তবে এই সমস্ত ব্যাপারটা হয় পূর্ণিমার রাতে, বাকি দিনে তাকে গ্রামের পথে এখানে ওখানে দেখা গেলেও ওই পুকুরের জলে দেখা যায় শুধু পূর্ণিমার রাতে। সোমনাথের কথা শুনে আমি কেবল যেন চমকে উঠলাম। এমন একটা অদ্ভুত ব্যাপার গ্রামে ঘটে চলেছে কেন? আমি একটা প্রশ্ন না করে থাকতে পারলাম না, তাই বললাম, সোমনাথ, এই যে মহিলাকে দেখা যায় গ্রামের পথে, সে কি কারোর ক্ষতি করেছে? ক্ষতি কারোর করেন, তবে সবাই তাকে দেখে ভয় একবারে ভীত হয়ে যায়, এইটুকুই যা। তুমি নিজে কখনো তাকে দেখতে পেয়েছো? না, আমি তাকে কখনোই দেখতে পাইনি। আসলে আমি রাতের বেলা বাড়ি থেকে খুব একটা বাইরে যাই না প্রয়োজন ছাড়া, তাই আমার ভাগ্যে সেই সুযোগ ঘটেনি এখনো। তাকে দেখতে পেয়েছে এমন আর কারোর সাথে তুমি আমার কথা বলাতে পারবে? কেন পারবো না? আপনি আজকে রাত্রে আমার বাড়িতে থেকে যান, কাল সকালেই আমি তার সাথে কথা বলিয়ে দেব। কিন্তু আপনি ব্যাপারটা কি ভাবছেন বলুন তো? এমন ব্যাপার সচরাচর দেখা যায় না, বুঝলে? এসব না, আমার মনে হয় ওই মহিলার সাথে ওই পুকুরের কোনো একটা সম্পর্ক আছে। আর এই গোটা ব্যাপারটা ওই গোসাই বাড়ির সাথে জড়িত। আমি ব্যাপারটা একটু দেখতে চাই। আমি জানতাম আপনি এ কথা শোনার পর কৌতূহলী হয়ে উঠবেন। তা বেশ, আজ তো অনেক রাত হলো, আজ আপনি বরং বিশ্রাম নিন, কাল সকালে আমি আপনাকে নিয়ে যাব। সোমনাথের কথাই ঠিক। খাওয়া দাওয়ার পর বড্ড ক্লান্ত লাগছিল, ঘুমও পাচ্ছিল, তাই আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। সোমনাথের পাশের ঘরে ঘুমাতে আমি চলে গেলাম। পরদিন সকালে সোমনাথ আমায় নিয়ে গেল সেই গ্রামের অন্য একজনের বাড়িতে। যার কাছে আমরা গিয়েছিলাম সে একটু বয়স্ক মানুষ। সোমনাথের সাথে আমায় দেখে সন্দেহের চোখে তিনি প্রশ্ন করেছিল, এ আবার কাকে নিয়ে এলে সোমনাথ? দেখে তো সাধু বলে মনে হচ্ছে। উনি সাধক একজন, সাধনার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। কাল রাতে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আসলে কাল ওনাকে ওই আমাদের গ্রামের সেই অদ্ভুত নারী মূর্তির কথা বলছিলাম, আর উনি আপনার সাথে একবার কথা বলতে চাইলেন, তাই নিয়ে এলাম। সে কি আর ভালোভাবে মনে আছে গো? অন্ধকারে কি দেখতে কি দেখেছি। আমি গোবিন্দর এক পাশে বসে পড়লাম, তারপর বললাম, আপনি যা দেখেছেন তাই আমায় বলুন। আসলে এই ব্যাপারটার সাথে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার মিল পাচ্ছি, তাই আমি জানতে চাইছি আসলে ব্যাপারটা কি। আমি প্রয়োজনে জমিদার বাবুর কাছে যাব।
বেশ কিছুদিন আগের কথা। রাতের বেলা কি একটা কারণে যেন বাড়ির বাইরে বেরিয়েছি। তখন দেখি গ্রামের মাটির পথ ধরে হেঁটে যাচ্ছে এক নারী মূর্তি। তা তোমাদের বললে বিশ্বাস করবে না, বাড়ির বাইরে আসার পরে কেমন একটা অদ্ভুত ভাবে চারপাশটা ভরে গিয়েছিল। যেন মনে হচ্ছিল গোটা গ্রাম যেন শান্তির ঘুম ঘুমিয়ে আছে, একা আমি জেগে রয়েছি। এখানে সেই নারী মূর্তি আমার বাড়ির সামনে দিয়ে বেশ কিছুটা এগিয়ে ওই পুকুরের দিকে চলে গেছে, গোসাই বাগানের পুকুরের দিকে। তা আমি বেশ কিছুক্ষণ পথের উপর দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইলাম। বলতে লজ্জা নেই, এতটা বয়স হয়ে যাওয়ার পরেও সেদিন রাতে ওই নারী মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতরটা কেমন যেন ভয়ে কেঁপে উঠেছিল। সত্যি বলছি সোমনাথ, মনে হচ্ছিল সে যেন এ পৃথিবীর কেউ নয়। তার ওই হেঁটে যাওয়ার ভঙ্গি আর চারপাশের বাতাসের নিস্তব্ধ ভাব আমার মনে কেমন যেন ভয় ধরিয়ে দিচ্ছিল। আমি তবু মনের জোর মনে রেখে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেলাম সে গ্রামের পথ ধরে এগিয়ে গিয়ে গোসাই বাগানের পুকুরের দিকে নেমে গেল। আমি তখন তাড়াতাড়ি ঘরে এসে ঘরের দৌড় বন্ধ করে ঘরের মধ্যে বসে কাঁপছি। বললে বিশ্বাস করবে না, এমন ভয় কেন পেলাম তা আমি নিজেও বুঝতে পারিনি। গোবিন্দর কথা শুনে মনে মনে আমি বুঝতে পারলাম আসলে আমি যা ভেবেছিলাম তাই। কিন্তু যদি ব্যাপারটা তাই হয় তাহলে এর সাথে আরো একটা ব্যাপার ঘটার কথা। তাই গোবিন্দ আর সোমনাথ দুজনের উদ্দেশ্যেই প্রশ্ন করলাম, তোমাদের গ্রামে জমিদারের কোনো গুপ্তধনের গল্প তোমরা জানো? আমার কথা যেন দুজনেই চমকে উঠে আমার দিকে তাকালো। তারপর গোবিন্দ সেই আগের মতো বৃদ্ধ খসখসে গলায় বলে উঠল, একটা কথা তো এরকম শুনেছিলাম যে নরহরি বাবু নাকি যাবার আগে অনেক গুপ্তধন লুকিয়ে রেখে গেছে, কিন্তু তুমি সেটা জানলে কি করে বাবা? আমি এ কথার উত্তর দিতে পারলাম না। আসলে অনেক বছর আগে এরকম একটা কথা আমি এক সাধুর কাছ থেকে শুনেছিলাম। কোনো কোনো গ্রামের জমিদার তাদের ধনরত্ন কোথাও একটা লুকিয়ে রেখেছে, আর সেই ধনরত্ন পাহারা দেওয়ার জন্য রেখে যাওয়া হতো একটা মানুষের আত্মাকে। এই ঘটনা তোমরা যক্ষ বলে মনে করতে পারো, কিন্তু সে ঘটনার কথা আমি শুনেছিলাম তা যক্ষের নয়। একজন 16 বছর বয়সী মেয়েকে ওই ধনরত্নের সাথে প্রথম পুজো দিতে হয়, তারপর জীবন অর্পণ করতে হয়। এই ধরনের সাথে সেক্ষেত্রে ধনরত্ন একমাত্র যে অর্পণ করবে তার রক্তে বয়ে চলা মানুষের দ্বারাই উদ্ধার করা সম্ভব হবে। অন্য কেউ সে ধনরত্ন উদ্ধার করতে পারবে না। অন্য কেউ সে ধনরত্নের কাছাকাছি গেলেই সে নারী আত্মা তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করবে এবং সেখান থেকে দূরে সরিয়ে দেবে। কিন্তু যতক্ষণ না কেউ ধনরত্ন উদ্ধার করার চেষ্টা করছে ততক্ষণ সেই নারী ওর ক্ষতি করবে না। আমার অনুমান এই তত্ত্বের সাথে বেশ খানিকটা মিলে যাচ্ছিল, তাই আমি সামনে আসতে বললাম। সোমনাথ, তুমি এবার আমায় তোমাদের গ্রামের জমিদারের কাছে নিয়ে চলো। আমার মনে হয় আমি তোমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারি। সোমনাথের সাথে এই 2 দিন থাকার ফলে বুঝতে পেরেছিলাম মানুষটা যেমন ভালো তেমন সহজ সরল। সে আমার কথার কিন্তু কোনো প্রতিবাদ করলো না। গোবিন্দ আমাদের সাথে আসতে চেয়েছিল, তবে তার শরীর বেশি খারাপ, তাই সে আসতে পারল না। আমরা দুজন মিলে গ্রামের জমিদারের কাছে গিয়ে পৌঁছালাম।
জমিদারের বয়স খুব একটা বেশি না, 40 থেকে 45-এর ঘরে হবে। তিনি দাওয়ার উপর একটা চেয়ারে আরাম করে চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমরা গিয়ে দাঁড়াতেই একজন চাকর, কেউ হবে হয়তো, জমিদারকে ডেকে তুলল। তিনি আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সোমনাথ বলল, জমিদার বাবু, ইনি একজন সাধক। ইনি কাল রাতেই আমার বাড়িতে এসেছেন। কাল রাতে আমি আমাদের গ্রামের সমস্ত কথাই ওনাকে খুলে বলেছি। সেই সব শুনে অনেক আপনার সাথে দেখা করতে চাইলেন, তাই নিয়ে এলাম। সবই তো শুনেছেন বাবা। আমাদের গ্রামের উপরে যে কোন বিপদ ঘুরে বেড়াচ্ছে তা আমি কিছুই বুঝতে পারছি না। 2-1 ওঝা তান্ত্রিক ডেকে এনেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু তারা তেমন কিছুই বলতে পারেনি। তবে তারা বলতে পেরেছে একটাই কথা, ওই নারী নাকি কোনো এক মায়ার টানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই মায়া যে কি বা কিসের সেই মায়া তা আমি জানি না। আমার মনে হয় আমি কিছুটা বুঝতে পেরেছি। আপনাদের পরিবারের কোনো গুপ্তধনের কথা আপনি শুনেছেন কখনো? তা শুনেছিলাম আমার বাবার কাছে বেশ কিছু সোনার অলংকার আর কিছু সোনার পয়সা ছিল। সেগুলো তিনি মারা যাওয়ার আগে কোথায় একটা লুকিয়ে রেখে গিয়েছিলেন যেন। আসলে তার মৃত্যুটা ঘটে হঠাৎ সাপের কামড়ে, তাই তিনি সেসব কথা আমাদের বলে যেতে পারেননি। অনেক চেষ্টা করেছিলাম বাবা, বাড়ির সব জায়গায় খুঁজেছি, কিন্তু না, কোথাও খুঁজে পাইনি। যে নারী মূর্তিকে গ্রামে পূর্ণিমার রাতে দেখা যায় তাকে আপনি দেখেছেন? আসলে ভালোভাবে কখনোই দেখতে পাইনি, তবে পূর্ণিমার রাতে বাড়ির আশেপাশে সে নারী মূর্তিকে ঘুরে বেড়াতে 2-1 দেখেছি, কিন্তু সে নারী মূর্তি কখনো কারোর ক্ষতি করেনি আজ পর্যন্ত। তাই আমিও আর সেটা নিয়ে বেশি মাথা ঘামাইনি। সে তার মতো আছে থাক, শুধু শুধু তাকে চটিয়ে লাভ কি বলুন? আমার মনে হয় সেই নারী মূর্তি আপনাদের কোনো একটা উপকার করে চলেছে। আপনার বাবার রেখে যাওয়া সেই গুপ্তধনের পাহারা দিয়ে চলেছে সে, যাতে সেই গুপ্তধনের খোঁজ অন্য কেউ করতে না পারে। জমিদার মশাইয়ের দুটো চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, সাধু বাবা, আপনি যদি ওই গুপ্তধন উদ্ধার করে দিতে পারেন তাহলে আমাদের বড় ভালো হয়। আসলে আপনার কাছে বলতে লজ্জা নেই, আমার অবস্থা এখন এমন হয়ে এসেছে যে জমিদারি সামলানোই দায় হয়ে পড়েছে। মুখটা কেমন যেন হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে মিথ্যে কথা বলছে না। আর তাছাড়া সোমনাথ আমার এই কথাটা আগেই বলেছে, তাই আমি বললাম, আমি আপনার গুপ্তধন খুঁজে দেওয়ার চেষ্টা করব জমিদার মশাই, তবে আমায় কিছুটা সময় দিতে হবে। আর যদি আপনার আপত্তি না থাকে তাহলে এখন থেকে কয়েকটা দিন আমি এই বাড়িতেই থাকব। আরে বেশ তো, তাতে আমার কোনো অসুবিধা নেই বাবা। আমি এ বাড়িতে একাই থাকি। আমার কাজের লোক 2-1 রয়েছে বটে, তারা আমায় বড্ড ভালোবাসে বলে এখনো আমায় ছেড়ে যেতে পারে না। তবে তাদের খাওয়া ছাড়া বেশি টাকা পয়সা আমি দিতে পারি না বাবা। আপনি থাকুন, থাকুন আপনি এই বাড়িতেই। সোমনাথ আমায় রেখে চলে গেল। আমি জমিদার বাড়িতেই থাকতে শুরু করলাম। আমি হিসেব করে দেখেছিলাম আর 2 দিন পরেই পূর্ণিমা। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম পূর্ণিমা রাতেই সেই নারী মূর্তিকে আমি অনুসরণ করব, বোঝার চেষ্টা করব সে গুপ্তধন ঠিক কোথায় থাকতে পারে। সেই মতো জমিদার বাড়িতেই থাকতে শুরু করলাম। খাওয়া দাওয়া নিয়ে আমার কখনোই কোনো সমস্যা ছিল না, তাই জমিদার বাড়ির সামান্য ডাল ভাত, ফলমূল, দুধ এসব আমার বেশ ভালোই চলে যেত।
আমি জমিদার বাড়ির এখানে ওখানে ঘুরে বেড়াতাম, আর রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমার জন্য বরাদ্দ ঘরে শুয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। যতক্ষণ না ঘুম আসছে ঠিক ততক্ষণ। একদিন রাতের বেলায় জমিদার বাড়ি ছেড়ে কি যেন মনে হতে আমি বেরিয়ে এসেছি। জমিদার বাড়ির সামনে দিয়ে গ্রামের বড় রাস্তা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ি আর বেশ কয়েকটা গাছপালা। আমি গ্রামের ফাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চললাম। গ্রামটা বেশ সুন্দর করে সাজানো, তাছাড়া চারিদিকে মাঠ, ছোট ছোট যে কি সুন্দর সুন্দর বাড়ি ঘর। এসব রাতে অল্প চাঁদের আলোয় বেশ সুন্দর লাগছিল। সেদিন গোটা রাতের অন্ধকারটা গ্রামের রাস্তায় ঘুরে বেরিয়ে কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। আমি বুঝতে পারলাম আজ আর কিছু ঘটবে না। কাল পূর্ণিমা, কাল রাতে আমার সারা রাত জেগে কাটাতে হবে। সেদিন সকালে জমিদারের সাথে আমার একবার কথাবার্তা হলো। জমিদার মশাইকে আমি বললাম আর একটু অপেক্ষা করে থাকতে। কাল পূর্ণিমা, কাল যেন তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আমি কাল রাতে জেগে কাটাবো আর দেখার চেষ্টা করব সেই নারী মূর্তিকে। জমিদার আমার সমস্ত কথাতেই সম্মতি জানালেন। আসলে একটা অর্থ যে তার প্রয়োজন ছিল তা স্পষ্ট বুঝতে পেরেছি। তাই মনে মনে বদ্ধপরিকর হলাম যে গুপ্তধন উদ্ধার করে জমিদারের হাতে তুলে দিতেই হবে। সেই ক্ষেত্রে আমার একটা সমস্যা ছিল। যদি আমার ধারণা সঠিক হয় তাহলে এই জমিদার মশাই ছাড়া অন্য কেউ ওই গুপ্তধন উদ্ধার করতে পারবে না। তবে যাই হোক, আমার একবার চেষ্টা তো করতেই হবে। এর মধ্যে গ্রামে কেমন ভাবে যেন প্রচার হয়ে গেল আমি জমিদারকে গুপ্তধন খুঁজে দিতে এসেছি বলে। আমি যখন উদ্ধার করতে পারবো তার মানে আমার কাছে অসীম ক্ষমতা রয়েছে। তারা নিজেদের সমস্যা আর দুঃখের কাহিনী নিয়ে আমার কাছে আসতে লাগলো, এই ভেবে যে আমি হয়তো তাদের সমস্যার সমাধান করে দেব। আমি তাদের যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম, কথাও বললাম তাদের সাথে। এটাও বলে দিতাম আমার হাতে কিছুই নেই, মধুসুন্দরী দেবী যদি চান তাহলে সব সম্ভব হয়। পূর্ণিমা রাতের চাঁদের আলো কতটা উজ্জ্বল হয়ে পড়ে তা তোমরা জানো। আর সেই আলোয় গ্রামের পথে ঠিক এমনভাবে তার বিস্তার লাভ করে যে স্পষ্ট সব দেখা যায়। আমি জানলার কাছে বসে গ্রামের মাটির রাস্তার উল্টো দিকে একটা বট গাছের দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ আমার জেগে থাকতে হবে জানা নেই। এভাবে বসে থাকতে থাকে মনে মনে ভাবতে লাগলাম, যদি আমার অনুমান ভুল হয় তাহলে কি হবে। গ্রামের প্রায় সমস্ত মানুষ আর সবচেয়ে বেশি জমিদার মশাই আমার কথার উপর নির্ভর করে অপেক্ষা করে আছে। আমি যদি তাকে সাহায্য করতে না পারি তাহলে একটা লজ্জার কারণ হয়ে উঠবে। এসব ভাবতে ভাবতে তখন যেন চোখটা লেগে এসেছিল। তবে একটু পরেই বুঝতে পারলাম হঠাৎ করেই চারপাশে পরিবেশের সামনে যেন পরিবর্তন হয়ে গেছে। তোমরা জানো, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে এরকম পরিবর্তন আমি অনুভব করতে পারি। আমি বুঝতে পারলাম একটা শক্তি গোটা বাড়ির চারপাশে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। আমি এদিক ওদিক তাকিয়ে খুঁজে চলেছি, এমন সময় দেখতে পেলাম জমিদার বাড়ির পেছনের দিক থেকে একটা নারী মূর্তি সামনের মাটির রাস্তা দিয়ে উঠে দাঁড়ালো। ব্যাপারটা দেখেই আমার কেমন যেন বুকের ভিতরটা কেঁপে উঠল। আসলে এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তবু এমন হলো। তারপর হাঁটতে হাঁটতে গ্রামের বাইরের দিকে চলে গেল সেই নারী মূর্তি।
আমি বুঝতে পারলাম সময় হয়েছে, তাই বাইরে বেরোনোর আগে প্রথমে দেহ বন্ধন করে নিলাম, কারণ দেহ বন্ধন করা থাকলে শুভ কিংবা অশুভ শক্তি চট করে খুব একটা ক্ষতি সাধন করতে পারবে না আমার। আমি আমার ঘর থেকে বেরিয়ে গ্রামের মাটির রাস্তার ওপর পা রাখতেই সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম চাঁদের আলোয় গ্রামের ফাঁকা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেই নারী মূর্তি। তার পরনে একটা সাধারণ শাড়ি, আর শাড়ির পাড় বোধহয় লাল রং। তার মাথার খোলা চুল পেছনের দিকে হাওয়ায় সামান্য উঠছে, আর তার মাথার ঠিক এক পাশ থেকে চাঁদটা দেখা যাচ্ছে, যেন তার মাথার এক পাশে চাঁদ এসে দাঁড়িয়েছে। এমন একটা অদ্ভুত পরিস্থিতি যে তোমাদের তা আমি বর্ণনা করতে পারবো না। যেন মনে হচ্ছিল এই গোটা দুনিয়াকে আমি একা দাঁড়িয়ে আছি। আমার চারপাশে এই গ্রামটা কেমন যেন একটা অদ্ভুত মুছে গিয়েছে। এখানে শুধু আমার সামনে হেঁটে চলা সেই নারী মূর্তি ছাড়া আর কেউ নেই। তার সাথে আমি কেমন একটা অদ্ভুত গন্ধ পেলাম। সেই গন্ধটা যে কেমন তা আমি বলে বোঝাতে পারবো না, তবে অনেক পুরোনো দিনের মাটির যেমন একটা গন্ধ আছে, ঠিক সেই রকম একটা গন্ধ। একবার মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে নিয়ে সেই নারী মূর্তির পিছু পিছু আমি হাঁটতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার চারপাশ থেকে কারা যেন লক্ষ্য করছে, কারা যেন গোপনে অদৃশ্য থেকে আমার প্রত্যেকটা পদক্ষেপে হিসেব রাখছে, যেন তারা আরেকটু পরে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। যেন মাথার মধ্যে কেউ বলে উঠতে লাগলো, যেও না, ও পথে যেও না, ও পথে ভারী বিপদ, যেও না। কিন্তু মাথার মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বটা আমি এড়িয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই নারী মূর্তিকে অনুসরণ করে বেশ কিছুটা এসে পড়তে বুঝতে পারলাম গোবিন্দ বাড়ির কাছাকাছি এসে গেছি। নারী মূর্তিটা কিন্তু তখনও এগিয়ে চলেছে, আমিও তার পিছু পিছু এগিয়ে চলেছি। এবার সে সোমনাথের বাড়ি ছাড়িয়ে গেল। তারপর দেখতে পেলাম গ্রামে ঢোকার সময় যে পুকুরটা আমি দেখতে পেয়েছিলাম ওই বাঁশের প্যারা দিয়ে ঘেরা, সেই পুকুরের পাড়ে গিয়ে নেমে গেল। আমিও তার পিছু পিছু পুকুরের পাড়ের রাস্তায় এসে দাঁড়ালাম। নারী মূর্তিকে দেখতে পেলাম বেড়ার বাগানের এক পাশে একটা গেটের সামনে গিয়ে দাঁড়াতে। হঠাৎ করে গেটটা নিজে থেকেই যেন খুলে গেল। নারী মূর্তি সেই গেটে পেরিয়ে আস্তে আস্তে পুকুরের জলে একদম কাছে গিয়ে দাঁড়ালো। আমি তার পিছু পিছু মাটির রাস্তা ধরে উপরের দিকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম সবকিছু। চারিদিকে অল্প হাওয়া আমার গায়ে এসে লাগছে। কোনো একটা অদ্ভুত উপায়ে চারপাশে ভীষণ শান্ত হয়ে গেছে। তাছাড়া নারী মূর্তি কিন্তু এর মধ্যে একবারও পিছনে ফিরে তাকায়নি। সে যেন নিজের মতো এগিয়ে এসেছে এখানে। আমার মনে হলো যেন এ কাজ আগেও করে এসেছে। নারী মূর্তি ধীরে ধীরে পুকুরের শান্ত জলে নেমে গেল। চাঁদের আলো পুকুরে জলে পড়ে চকচক করছে, আর সেই জলে নারী মূর্তি নেমে যাওয়ার জন্য জলে একটা সামান্য আন্দোলন তৈরি হলো। আমি দেখতে লাগলাম নারী মূর্তি আস্তে আস্তে জলের মধ্যে নামতে নামতে একসময় বুক পর্যন্ত পুকুরের জলে এসে উঠল। আমি তখন পুকুরের পাড়ে দাঁড়িয়ে পুকুরের মূর্তির মতো স্তম্ভিত হয়ে সবটা দেখে চলেছি। নারী মূর্তি জলে নামতে নামতে জল যখন তার ঠিক গলা পর্যন্ত পৌঁছেছে, তখন আমি দেখতে পেলাম তার কালো চুল জলের উপর পেছনে অদ্ভুতভাবে পড়ে আছে। আর সেই অবস্থায় নারী মূর্তি আমার দিকে ঘুরে একবার তাকালো,
আকাশে চাঁদের আলো থাকায় আমি ব্যাপারটা স্পষ্টভাবেই দেখতে পেলাম। সে নারী মূর্তির চোখটা কেমন যেন রাগে ফেটে উঠেছে। তার দুই শান্ত চোখ দিয়ে যেন আগুন চড়ে পড়ছে। তার মুখের মধ্যে ভয় পাওয়ার মতো তেমন কোনো চিহ্ন না থাকলেও এই শান্ত ভয়ঙ্কর অতি সাধারণ একটা মুখ আমার বুকের ভেতরটা কম্পন জ্বালিয়ে দিয়েছিল। নারী মূর্তি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে পুকুরের জলের মধ্যে ডুব দিল। আমি অপেক্ষা করতে লাগলাম তার উঠে আসার, কিন্তু বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরেও সে কিন্তু সেখান থেকে উঠে এলো না। তার বদলে পুকুরের অশান্ত জল ধীরে ধীরে এক সময় শান্ত হয়ে গেল। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর কিছুই ঘটল না। আমি অনুভব করতে লাগলাম আমার চারপাশে একটা অদ্ভুত পরিবেশে এসে সৃষ্টি হয়েছে। ওই পরিবেশটা ধীরে ধীরে কাটতেই সাধারণ হয়ে গেল। কানে ঝিঝি পোকার ডাক আসছে। আমি বুঝতে পারলাম এতক্ষণ ধরে আমি কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। এই প্রথম আমি ঝিঝি পোকার শব্দ শুনতে পেলাম। আমি মনে মনে বেশ কিছুটা সময় ভেবে নিয়ে এই সিদ্ধান্ত নিলাম, তারপর পেছনের দিকে ঘুরে পায়ে পায়ে এগিয়ে গেলাম জমিদার বাড়ির দিকে। তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানার উপর শুয়ে পড়লাম। পরদিন সকালে জমিদার বাবু নিজেই আমাকে ডেকে পাঠালেন। আমি তার ঘরে গিয়ে বসেছি। তিনি প্রশ্ন করলেন, বাবা, কিছু কি বুঝতে পেরেছেন? পেরেছি, তবে তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? আপনাদের বাড়ির পেছনে আপনাদের যে গৃহদেবতার মন্দির রয়েছে সেখানে আপনাকে একটা পুজো দিতে হবে। তার সাথে শান্তির ব্যবস্থা আমি করব। আর আমার মনে হয় আপনাদের যে গুপ্তধনের কথা আপনি জানেন, সেই গুপ্তধন আছে গ্রামের ওই পুকুরের মাঝখানে। গোসাই বাগানে ওই পুকুরটা আমার বাবা নিজেই কাটিয়েছিলেন ওই গ্রামের মানুষদের জলের অসুবিধার জন্য। তো ওই নারী মূর্তিকে গ্রামের পুকুরের পাড়ে মাঝে সাঝে কেউ কেউ দেখতে পেয়েছে, তাই ও পুকুরের কাছে বেড়া তুলে দেওয়া হয়েছে বাবা, যাতে সেখানে কেউ আর না যায়। কিন্তু আমার মনে হয় জমিদার বাবু, আপনার ওই পুকুরের মধ্যেই আছে আপনার বাবার রেখে যাওয়া গুপ্তধন, আর সেটা রক্ষা করে চলেছে ওই নারী মূর্তি। সে আপনাদের গ্রামের কোনো ক্ষতি করছে না, বরং আপনার পরিবারের ওই গুপ্তধন রক্ষা করে চলেছে। আপনি নিজে যতদিন না সেই গুপ্তধন ওখান থেকে তুলে আনবেন ততদিন তার মুক্তি নেই। আমি কাল রাতে তাকে খুব স্পষ্টভাবে দেখেছি। তার দু চোখে রাগ আমি দেখেছি। আমি তার পিছু নিয়েছিলাম বলে সে আমার উপর রেগে উঠেছিল, কিন্তু সে আমার কোনো ক্ষতি করেনি। এ থেকে আমার এটাই ধারণা, প্রয়োজন না হলে সে ক্ষতি করবে না। তবে আপনি বেশি দিন অপেক্ষা করবেন না। আপনি আমার যে কি উপকার করলেন বাবা। আমি আজই কাউকে দিয়ে ওখান থেকে ওটা তুলে আনার চেষ্টা করব। ও কাজ করতে যাবেন না জমিদার বাবু। ও কাজ করলে বেঘরে কয়েকটা প্রাণ চলে যাবে। আপনাকে নিজে ওই পুকুরে নেমে গুপ্তধন তুলে আনতে হবে। ওই পুকুরে জাল ফেলে তবু তো তুলে আনা যাবে, কিন্তু আমি নিজে নেবে কি সেটা তুলে আনতে পারবো বাবা? এই কারণেই আপনাকে গৃহদেবতার পুজো করে তাকে সন্তুষ্ট করার কথা বলেছি। আর তাছাড়া আমি নিজে আপনার জন্য যজ্ঞর আয়োজন করব। আমার মনে হয় আপনি পারবেন জমিদার বাবু। আপনার কথা শুনে আমি মনে বড় বল পাচ্ছি বাবা। আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই এটা চেষ্টা করে দেখব। পরদিন জমিদার বাড়িতে গ্রামের লোকে জমে গেল। সবাই খবর পেয়ে গেল জমিদার বাবু গুপ্তধন তুলে আনতে যাবে। তাই গৃহদেবতার পুজো করে তাকে সন্তুষ্ট করতে চাইছে। আমি জমিদার বাবুর নামে একটা শান্তি শাস্ত্র যজ্ঞ করে দিলাম। সমস্ত ব্যবস্থা জমিদার বাবু নিজেই করে দিয়েছিলেন, আর সেখানে সোমনাথ এবং গোবিন্দ উপস্থিত ছিল। আমরা পুজো সেরে পুকুরের দিকে যাব এমন সময় গ্রামের একজন এসে খবর দিল ওই পুকুরের জলে একজন ভেসে থাকতে দেখা গেছে।
আমি শিউরে উঠলাম। তাহলে কি আমার অনুমান মিথ্যে হয়ে গেল? তাহলে কি আমি কদিন ধরে এখানে বসে যা ভেবেছি আর যা করে চলেছি তা সবটাই ভুল? কিন্তু সোমনাথ বলল, যার দেহ জলের ওপর ভেসে উঠেছে সে একজন চোর জমিদার বাবু। আমার মনে হয় কোনোভাবেই পুকুরের গুপ্তধনের কথাটা সে জানতে পেরে গিয়ে আজ সকালেই গুপ্তধন খুঁজতে পুকুরে নেমেছিল, আর সেই কারণেই তার এমন পরিণতি হয়েছে। জমিদার মশাই, আপনি ভয় পাবেন না। আপনার সাথে আপনার গৃহদেবতা রয়েছেন। তাছাড়া মধুসুন্দরী দেবী আশীর্বাদ আপনার উপর রয়েছে। আমি মধুসুন্দরী দেবীর কাছে আপনার জন্য প্রার্থনা করে চলেছি। আর সময় নষ্ট করতে হবে না, চলুন। সে এক অদ্ভুত দৃশ্য। আগে আগে চলেছি আমি আর জমিদার বাবু, সোমনাথ এবং গোবিন্দ, জমিদারের 2 চাকর, আরো কয়েকজন লোক, আর তার পিছনে গ্রামের প্রায় অর্ধেক লোক চলে এসেছে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখার জন্য। পুকুরের কাছে পৌঁছে জমিদার বাবু একবার ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার কোনো ক্ষতি হবে না তো? আপনার নিজের গুপ্তধন আপনি নিজে উদ্ধার করবেন। আপনার ক্ষতি হওয়ার কোনো অবকাশই নেই। আপনি নির্ভয়ে জলে নামুন। কথাটা জমিদার বাবুকে বলে আমার মনের মধ্যে কিন্তু তখনও সামান্য খচখচ করছিল। তাই জমিদার বাবুকে আস্তে আস্তে জলের মধ্যে নেমে যেতে দেখে আমার বুকের ভেতরটা কেমন চেপে উঠল। বেশ কিছু সময় ধরে জমিদার বাবু জলে তলায় খুঁজে চলতে থাকলো। মাঝে মাঝে তিনি জলের উপর উঠে এসে নিঃশ্বাস নিতে লাগলেন। গ্রামের প্রায় গোটা মানুষ নদী পুকুরের পাড়ে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে লাগলো। গোবিন্দ আমায় একবার বলল, তা সাধু বাবা, জমিদার মশাই সেই গুপ্তধন খুঁজে পাবেন তো? উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা জায়গায় আমার চোখ গেল। কাল রাত্রে আমি সেই নারী মূর্তিকে ওইখানেই ডুবে যেতে দেখেছি। সেখান থেকে জমিদার বাবু একটু ডান দিকে জলের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন। আমি চিৎকার করে বললাম, জমিদার বাবু, আর একটু পা দিকে, হ্যাঁ, আর জলের তলে গিয়ে কাদার মধ্যে ভালোভাবে খুঁজুন। আমার মনে হয় কোনো একটা কলসি কিংবা কোনো ধরনের কিছু একটা পাবেন, আর সেটা মাটির মধ্যে গেঁথে যাওয়ার সম্ভাবনা বেশি। জমিদার মশাই আমার কথা মতো নির্দিষ্ট জায়গাতে বেশ কয়েকবার ডুব দিলেন আর উঠে এলেন অনেকক্ষণ পর। তিনি যখন উঠে এলেন তখন বুঝতে পারলাম তার মুখে একটা জয়ের হাসি। তিনি জলের মধ্যে থেকেই চিৎকার করে বললেন, পেয়েছি পেয়েছি বাবা, একটা কলসি পেয়েছি, কিন্তু বড্ড ভারী। সময় নিন, আস্তে আস্তে আনুন। জমিদার মশাই বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে পুকুরের ঘাটে এলো। তারপর জলের উপর থেকে উঠতে উঠতে তার হাতে একটা পেতলের কলসি দেখা গেল। সেই কলসিটা শ্যাওলার কাদায় জমে আছে। কখনো কলসিটা পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়ে পুকুরের পাড়ে রাখতেই গ্রামবাসীরা ঝুঁকে পড়ল সেখানে। তারপর কলসিটা খুলতেই কলসির ভেতর থেকে সোনার অলংকার আর সোনার মুদ্রা ঝকঝক করে উঠল। আমি 2 হাত উপরে তুলে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে একবার প্রণাম জানাই। তারপর আর একদিন আমি জমিদার বাড়িতে ছিলাম। সেদিন জমিদার বাবু আমার আপ্যায়ন করেছিলেন একটু বেশি। আমার জন্য বাজার থেকে মাছ এসেছিল, মাংস এসেছিল, আরো অনেক কিছুই এসেছিল, কিন্তু একদিনের বেশি সেখানে থাকতে আমার ইচ্ছে হচ্ছিল না। তার পরদিন সকালেই তাদের বিদায় জানিয়ে আমি গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। ফিরে আসার সময় সোমনাথ আমার কাছে এসে বলেছিল, দেখলেন ঠাকুরমশাই, যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয়। আপনি যদি সেদিন বৃষ্টির মধ্যে আমার বাড়িতে আসতেন তাহলে হয়তো গ্রাম ছেড়ে সেদিনই চলে যেতেন। তাহলে আর জমিদার বাবু উদ্ধার করতে পারতো না, আর আমাদের গ্রামের এমন বিপদ কাটতো না। সবকিছুই পূর্ব নির্ধারিত সোমনাথ। সেদিনের বৃষ্টি হওয়া, তোমার বাড়িতে আসা, তারপর থেকে এই গুপ্তধন খুঁজে পাওয়া, সবকিছুই ভাগ্য বিধাতা আগেই লিখে রেখেছেন। তিনি যা লিখে রেখেছেন তাই হবে, তা কেউ খণ্ডাতে পারবে না। তোমরা ভালো থাকো,
আশা করি তোমাদের গ্রামে আর কোনো নারী মূর্তির উপদ্রব হবে না। কিন্তু ঠাকুরমশাই, আমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে। জমিদার মশাইয়ের বাবা নিজেই তো সেই গুপ্তধন বাড়িতে অন্য কোথাও তো রেখে যেতে পারতেন, তা করেননি কেন? এই পুকুরের মাঝখানে সেই গুপ্তধন রাখতে গেলেন কেন? এই প্রশ্নটা ফিরে আসার আগে আমি নিজেও জমিদার মশাইকে করেছিলাম। তাতে তিনি বলেছিলেন তাদের বাড়িতে নাকি মাঝে মাঝে ডাকাত পড়তো, তাই তার বাবা হয়তো গুপ্তধন লুকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিলেন। আর বাড়িতে কোথাও রাখলে সেটা যে কেউ খুঁজে বের করে ফেলতে পারে, তাই হয়তো তিনি এমন কাজ করেছিলেন। বাইরে বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম। পথে নামতেই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেল। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প গুপ্তধন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।